আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছে জেবা রহমান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনা শনাক্তের ৩ মাস পূর্ণ, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের। উপসর্গে বিভিন্ন জেলায় ৯ জনের মৃত্যু। ইউরোপে পাঠানোর লোভে ফেলে মৃত্যুর পথে ঠেলে দেওয়ার লোমহর্ষক ঘটনা প্রকাশ। লিবিয়ায় মানব পাচারে জড়িত ৪ পাচারকারী গ্রেফতার। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চললেও ভাড়া বৃদ্ধির অভিযোগ অব্যাহত। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। নতুন বাজেটে রাজস্ব আয়ের বড় টার্গেট অবাস্তব ও কল্পনাবিলাসী বলছেন অর্থনীতিবিদরা। প্রায় ১৪ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থনীতি সমিতির। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আজ পূর্ণ হলো দেশে করোনা শনাক্তের ৩ মাস। বাংলাদেশে আক্রান্তের শীর্ষ ২০ দেশে অন্তর্ভুক্ত হয়েছে এ সময়। এখনই কঠোর ব্যবস্থা না নিলে অন্তত আরও ১ মাস সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই কার্যকর লকডাউনের পরামর্শ দিয়েছেন তারা। ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। তাদের ২ জন ছিলেন ইতালি ফেরত, অন্যজন আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এখন পর্যন্ত অন্তত ৮টি দেশ থেকে আসা ব্যক্তিদের মাধ্যমে দেশে এই ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া যায়। শুরুতে বিদেশ ফেরত ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে সীমিত থাকলেও পরে ব্যাপক আকার ধারণ করে। রবিবার পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৫,৭৬৯ জন। এর মধ্যে মারা গেছেন ৮৮৮ জন, সুস্থ হয়েছেন ১৩,৯০৩ জন। সংক্রমণের তৃতীয় মাসের শেষে একদিনে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। ৮ এপ্রিল পর্যন্ত সংক্রমণের প্রথম মাসে রোগী শনাক্ত হয় ২১৮, যা এখন পর্যন্ত মোট রোগীর ০.৩৩%। দ্বিতীয় মাসে শনাক্ত হয় ১২,৯১৬, আর তৃতীয় মাসে ৭ জুন পর্যন্ত আক্রান্ত হয়েছে মোট ৫২,৬৩৫ জন, যা মোট আক্রান্তের শতকরা ৮০%। শনাক্তের ৮০% এবং মৃত্যুর ৭৭% হয়েছে তৃতীয় মাসে। প্রথম মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ২০ জন, দ্বিতীয় মাসে ১৮৬, আর তৃতীয় মাসে মারা গেলেন ৬৮২ জন। সংক্রমণ চিত্র থেকে বিশ্লেষকরা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন। নিবিড়ভাবে জোন ভাগের পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ তাদের। জনসম্পৃক্ততা আনতে হবে। স্থানীয় সরকার প্রতিনিধি যারা আছেন তাদেরকে নিয়ে, এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে অন্যান্যদেরকেও যুক্ত করতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে এটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নেতৃত্ব হতে হবে। এখানে শুধু লকডাউনটাই মুখ্য নয়, বরঞ্চ লকডাউনের পাশাপাশি, বিশেষত যেখানে রেড জোন, সেখানে লকডাউনের পাশাপাশি আমাদের কিন্তু এই জনস্বাস্থ্যমূলক কার্যক্রম, যার মধ্যে আছে আইসোলেশন করা, ট্রেসিং করা এবং কোয়ারেন্টাইন করা, এগুলো সফলভাবে করতে পারলে তাহলে অবশ্যই সম্ভব। সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করে কার্যত লকডাউন পরিস্থিতির তৈরি হয়। তবে সেটা ছিল অনেকটাই ঢিলে ঢালা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে ৬ ঘন্টার মধ্যে খুলনায় ৩ জন ও চাঁদপুরে ৩ জন মারা গেছেন। গাইবান্ধা, গাজীপুর ও সিলেটে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এছাড়া করোনায় মৃত্যুর পাশাপাশি সংক্রমণ বাড়ছে দেশের বিভিন্ন জায়গায়। খুলনায় করোনার উপসর্গ নিয়ে ৬ ঘন্টার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার রাত থেকে সোমবার ভোরের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা। ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন। জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে চাঁদপুরের হাজীগঞ্জে একদিনে মারা গেছেন ৩ জন। রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে তাদের মৃত্যু হয়। জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৩ জন। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১ জন। এছাড়া নতুন ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন গাজীপুরের কালীগঞ্জ থানার বাবুচ্চি ফাতেমা বেগম। করোনায় নোয়াখালীতে ১ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৮ জন। জেলায় এ রোগে মারা গেছেন ২৯ জন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরের ব্যক্তিগত সহকারী সহ আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বান্দরবানে মোট আক্রান্ত ৫০ জন।
বগুড়ায় 3 চিকিৎসক ও 1 নার্স সহ নতুন 161 জনের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত 790 জন। জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন 7 জন। চট্টগ্রামে 24 ঘন্টায় 616টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 106 জন। মোট আক্রান্ত 4073 জন। রংপুরে করোনায় নতুন আক্রান্ত 38 জন। গাইবান্ধার পলাশবাড়িতে উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন। চুয়াডাঙ্গায় ওসি সহ নতুন 10 জন করোনায় আক্রান্ত। মোট আক্রান্ত 123 জন। খাগড়াছড়িতে 24 ঘন্টায় 1 স্বাস্থ্যকর্মী সহ নতুন 7 জন করোনায় আক্রান্ত। মোট আক্রান্ত 45 জন। রাঙামাটিতে 2 পুলিশ সহ নতুন 8 জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত 38 জন। বাংলাভিশন নিউজ ডেস্ক। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশকে সহায়তার জন্য চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ একটি দল ঢাকায় পৌঁছেছে। সকালে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও ঢাকায় চীনের রাষ্ট্রদূত প্রতিনিধি দলটিকে স্বাগত জানান। ডাক্তার লি ওয়েনশিওর নেতৃত্বাধীন 10 সদস্যের ওই প্রতিনিধি দলে চিকিৎসক, নার্স সহ সংক্রামক ব্যাধি নিরোধ বিশেষজ্ঞরা রয়েছেন। বাংলাদেশে 2 সপ্তাহ অবস্থানের সময় প্রতিনিধি দলটি করোনা ভাইরাস চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল, কোয়ারেন্টাইন কেন্দ্র ও পরীক্ষাগার পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসা সেবা দেবেন। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও চিকিৎসার বিষয়ে বাংলাদেশের অংশীজনদের সঙ্গে আলোচনা করবেন। মে মাসের 20 তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে কথা বলেছিলেন। সে সময় করোনা ভাইরাস মোকাবেলার সর্বাত্মক যুদ্ধে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট। সহায়তার অংশ হিসেবে চীনের চিকিৎসা বিশেষজ্ঞরা বাংলাদেশ সফরে আসলো। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। এখনও তিনি ডিপ কোমায় রয়েছেন। দর্শক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের খোঁজ খবর রাখতে আমাদের রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব রয়েছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। এখন সরাসরি কথা বলব তার সাথে। মুহিব, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তিনি কি এখনও ডিপ কোমায়? হ্যাঁ জেবা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের সাবেক কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এই মুহূর্তে করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল শ্যামলীতে যেটি অবস্থিত সেখানে তিনি এই মুহূর্তে ভর্তি রয়েছেন এবং আইসিইউতে কোমায় রয়েছেন, যেটি ইতিমধ্যেই আপনি জানিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে। তবে আমি কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত সহকারী জনাব মিন্টুর সঙ্গে কথা বলেছি। তিনি তার সঙ্গেই আইসিইউতে আইসোলেশনের যেই ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডে তিনি এই মুহূর্তে আছেন। তিনি যেটি বলেছেন যে যদিও চিকিৎসকরাও জানিয়েছিলেন যে 72 ঘন্টা পরে তার সার্বিক যে পরিস্থিতি সেটি জানানো হবে, সেই 72 ঘন্টা ইতিমধ্যে অতিক্রম করেছে, কিন্তু এখন পর্যন্ত তার যে সার্বিক পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে কিন্তু সেটি এখানকার চিকিৎসক অথবা তার যে প্রতিনিধি, তার ছেলে রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত জানাননি গণমাধ্যম কর্মীরা। আমরাও অপেক্ষা করছি যে তার, তবে কিছু তথ্য ইতিমধ্যে আমরা পেয়েছি, সেটি হচ্ছে যে তার কিন্তু অবস্থার এখন পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন হয়নি। অর্থাৎ তাকে যে কোমায় নেওয়া হয়েছে বা তিনি যে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সেটি কিন্তু এখনও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি এখন পর্যন্ত কিন্তু হয়নি। তো আমরা অপেক্ষা করছি হয়তো আধা ঘন্টা পরে, অর্থাৎ 2:30 বা 2:45টার দিকে তার সার্বিক পরিস্থিতি নিয়ে এখানকার চিকিৎসক যে মেডিকেল বোর্ড রয়েছে তারা এখানে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন। তো আপনি নিশ্চয়ই জানেন যে করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ নাসিম তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়, সেটিরও কিন্তু অস্ত্রোপচার হয়। সেই অস্ত্রোপচার হওয়ার পরে তার অবস্থার অবনতি ঘটে এবং তারপর থেকেই তিনি কিন্তু কোমায় রয়েছেন। এবং তার যারা স্বজন রয়েছেন এবং তার সহকর্মী যারা, বিশেষ করে ব্যক্তিগত সহকর্মী, তারা বলেছেন সবাইকে তার জন্য দোয়া করতে। তো আমাদের আরো কিছু সময় অপেক্ষা করতে হবে তার সার্বিক শারীরিক পরিস্থিতি জানার জন্য। তো যেবা এই ছিল আমার কাছে বাংলাদেশের স্পেশালাইজড হাসপাতালের মোহাম্মদ। ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর লোভে ফেলে মৃত্যুর পথে ঠেলে দেওয়ার লোমহর্ষক ঘটনা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। বদ্ধ রুমে আটকে রেখে খাবার না দিয়ে দিনের পর দিন শারীরিক নির্যাতন, এসব নির্যাতনের ভিডিও দিয়ে বা মোবাইল ফোনে কথা বলানোর মাধ্যমে ব্ল্যাকমেইল করা হতো পরিবারের সদস্যদের। টাকা দিয়েও মৃত্যু থেকে মুক্তি মেলেনি অনেকেরই। সম্প্রতি লিবিয়ায় এমন ঘটনার শিকার হয়ে মারা গেছেন 26 বাংলাদেশি। বেশ কিছু অডিও রেকর্ড থেকে নির্যাতনের এমন ভয়াবহ তথ্য পাওয়া গেছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জীবিকার তাগিদে অবৈধভাবে ইউরোপ পাঠানোর অন্যতম ট্রানজিট এখন লিবিয়া।
সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি বা আশপাশের দেশে ঢোকানো। খরচ কম আর দালাল চক্রের মধুর আলাপে তাতে পা দিচ্ছে শত শত যুবক। এমনি ৩৮ বাংলাদেশিকে নিয়ে দালালরা ডিসেম্বরে ভারত ও দুবাই হয়ে পৌঁছায় লিবিয়ার বেনগাজি বিমানবন্দরে। সেখান থেকে প্রত্যন্ত মিজদা অঞ্চলে রাখা হয়েছিল ৩৮ বাংলাদেশিকে। সেখানেই টাকার জন্য তাদের ওপর চালানো হয় অমানসিক নির্যাতন। আমার দুইটা হাত ভাঙে গেছে, আমার তুমি বাদ শুনতে আমার আমার 1-2 লাখ তুমি আমার ধান ভিক্ষে দাও, আমার বাহিনীর কম আমার ধানটা ভিক্ষে দিতে মনে কোচ তুই মারে। হ্যাঁ 10 লাখ টাকা লাগবো, ডুবাই পানিতে কালার হইতে ডলারই দিব ভাই, ডলারই দিব 10 লাখ টাকা আমার মানে কোচ বোন তোর আমার যত লাগবো আমারও তুই লাগবো ভাই, কইছে ভাই। ঢাকা থেকে ইতালি যেতে ইচ্ছুকদের দুবাই এয়ারপোর্টে পাঠানোর তদারকি করত সুজন, মামুন ও কাউসার। সে সময় বাংলাদেশিদের পরানো হতো নীল গেঞ্জি। দালালদের চেনার জন্য বাংলাদেশিদের বিভিন্ন রঙের গেঞ্জি পরানো হয় এয়ারপোর্টগুলোতে। দুবাই এয়ারপোর্টে দালাল চক্রের আফরিন আহমেদ বাংলাদেশিদের রিসিভ করে টিয়া রঙের গেঞ্জি পরিয়ে পাঠাতো জর্দানের আম্মান এয়ারপোর্টে। সেখান থেকে সাদা কালো গেঞ্জি পরিয়ে পাঠানো হয় লিবিয়া এয়ারপোর্টে। এরপর তাদের রিসিভ করত দালাল চক্রের সজীব, লিবি মানিক ও জাফর। লিবিয়ায় সড়ক পথ দিয়ে প্রত্যন্ত অঞ্চলে রাখার পর সমুদ্র পথে নৌকায় মালটা দিয়ে পাঠানো হতো ইটালিতে। সবকিছু ঠিক হলে ফোন দিলে আমরা লোকটা নিয়ে যেতাম হোটেলের সামনে, বাগদাদ হোটেল। অনেক সময় আমাদের কাছে নিয়ে দিয়ে যেতাম, অনেক সময় আবার এয়ারপোর্টে আমরা যেতাম। যে সময় ফ্লাইট হবে ওই টাইমে আমাদেরকে এই লোকটা বাইর করে নিয়ে যায়। অনেক সময় দেখা যায় জাফরের 2-3 বাইর করে নিয়ে যায়, কাউসার চাচা আছে। অনেক সময় দেখা যায় আরেকটা দালাল আছে মামুন, হয়েও নিয়ে যায়। তবে সবচেয়ে বেশি লোক এই দিকে নেয় জাফর। সোমবার সকালে এই চক্রের আরও সদস্যদের গ্রেফতার করার পর সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে এই চক্রের বাকিদেরও ধরতে অভিযান চলছে। রিক্রুট করার পরে তাদের পাসপোর্ট এবং অন অ্যারাইভাল ভিসা প্রসেসিং এবং তাদেরকে বেনগাজি পর্যন্ত পৌঁছানো, এই কাজগুলো করে তাদেরকেও পেয়েছি। এবং ওখানে পৌঁছার পরে বেনগাজিতে যখন তাদেরকে পৌঁছায় ওইখানে কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদের উপর নির্যাতন শুরু করে এবং তার পরিবারের কাছে টাকা দাবি করে তারা তখন হন্য হয়ে যেখান থেকে পারে টাকা সংগ্রহ করে। এর মধ্যে আমরা 2 জন অ্যারেস্ট করেছি যারা এই ঘটনার পরে তাদের পরিবারকে চাপ তৈরি করেছে টাকা দেওয়ার জন্য, ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গিয়েছে, আমরা ওখান থেকে অ্যারেস্ট করেছি। পরিবারকে বিদেশে যাওয়ার ব্যাপারে সবাইকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীতে অনেক গণপরিবহন চললেও ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করেছেন সবাই। চালকরা বলছেন যাত্রী সংকটের কারণে প্রতিদিন ক্ষতি হচ্ছে তাদের। এদিকে কমলাপুর রেল স্টেশনে প্রবেশের সময় কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা প্রশ্ন তুললেও ট্রেনের ভেতরের পরিবেশে খুশি অনেকেই। করোনা সংকটকালেও রাজধানীতে গণপরিবহনের সংখ্যা দিনের দিন বেড়েই চলছে। এইসব গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানা নিয়ে রয়েছে নানা মত। তবে শুরু থেকেই বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সোচ্চার যাত্রীরা তাদের সেই ক্ষোভ এখনো রয়েছে আগের মতোই। পশ্চিমবঙ্গে যে মমতা ব্যানার্জি ওইখানকার যে পাবলিক সার্ভিসগুলো কোনোটার বাস ভাড়া বাড়ায় নাই, আমাদের এখানে 60% বাড়াই দিয়েছে। তার মানে আমাদের ইনকাম অনেক বেশি। আমরা কি এত পয়সার মালিক হয়ে গেছি যে আমাদের 60% বেশি দিয়ে বাসে চলতে হবে? যাত্রীর এমন ক্ষোভের বিপরীতে নিজেদের পক্ষে সাফাই গাইলেন বাস চালকরা। ভাড়া নিয়ে অনেকে খ্যাস করে, তারপর বুঝায় বললে যে ভাই আমরা তো খালি গাড়ি নিয়ে যাচ্ছি, এক সিটে একজন বসায় নিয়ে যাচ্ছি, আপনারা কেন দিবেন না? এটা সরকারের গভর্নমেন্ট যে আইন করছে আইন অনুযায়ী চলতে হবে। এদিকে কমলাপুর রেল স্টেশনে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকলেও জীবাণুনাশক ব্যবহার নিয়ে প্রশ্ন তাদের। আমরা ঢুকে যাচ্ছি, সরাসরি ঢুকে গেলাম গেট দিয়ে। আমরা দেখতেছি যে আছে সামনে হ্যান্ড স্যানিটাইজার রাখা, হয়তো বা কেউ ইউজ করবে কিন্তু কেউ বললো না, সামনে আশেপাশে লোক দাঁড়াচ্ছে। টেম্পারেচার, বডি টেম্পারেচার চেক করছে, টিকিট চেক করছে, বাট হ্যান্ড স্যানিটাইজিং টেবিলের উপর ছিল, তারা ইউজ করে নাই। টানেলে ছিল না, বাট ওনারা টেম্পারেচার মেপেছে, এতটুকুই। যাত্রীদের এমন প্রশ্নের উত্তর দেন স্টেশন ম্যানেজার। যাত্রীদের সামনে দেওয়া আছে আর কি, যারা ব্যবহার করবে ওখান থেকে টেবিলে দেওয়া আছে, টেবিলে ব্যবহার করে যাচ্ছে। টানেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এটা নিষিদ্ধ করা হয়েছে যে এটা ক্ষতিকর। যদিও ট্রেনের ভেতরে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি, যা অনুসরণ করে যাত্রী ওঠানোর কথা জানায় কর্তৃপক্ষ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
পোশাক শ্রমিকদের ছাঁটাই না করতে বিজিএমের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সুদিনে মালিকদের মুনাফা এনে দিয়েছেন শ্রমিকরা। করোনার এই দুর্যোগের সময় শ্রমিকদের পাশে দাঁড়াতে মালিকদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্তের খবর মরার উপর খাড়ার ঘাড় মতো অবস্থা হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, দূরপাল্লার বাসে অভিযোগ না থাকলেও শহর এলাকায় ভাড়া বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে এবং যাত্রীদের থেকে বাড়তি ভাড়া না নিতে মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। প্রতিবেশী ভূমিকে চাষাবাদের আওতায় আনুন, বাড়িঘরের পাশের জায়গা। এই সংকটকালে কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে। এটি হবে এ সময়ে মরার উপর খাড়ার গায়ের মতো। আমি বিজেএমই সহ সংশ্লিষ্টদের বিষয়টিকে মানবিক দিক বিবেচনা নিয়ে সমন্বয়ের আহ্বান জানাচ্ছি। অসহায় মানুষগুলোর প্রতি ভালোবাসা, আপনারা সহমর্মী সহব্যথী হয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা রাখছি। শুল্ক কর ভ্যাট আদায় রেকর্ড পরিমাণ ঘাটতির পরও নতুন বাজেটে নেওয়া হচ্ছে বড় রাজস্ব আয়ের টার্গেট। এ খাত থেকে ৩.৫ লাখ কোটি টাকার বেশি রাজস্ব আয়ের পরিকল্পনা করছে সরকার। করোনার সংকটময় মুহূর্তে এত বড় টার্গেট অবাস্তব ও কল্পনা বিলাসী বলে মনে করেন বিশ্লেষকরা। খোদ এনবিআরও সন্দিহান টার্গেট অর্জন নিয়ে। এই অবস্থায় আয় বাড়াতে পুরনো ধ্যান ধারণা বাদ দিয়ে কর ফাঁকি রোধে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। করোনা সংকটে টালমাটাল দেশের আমদানি রপ্তানি। সীমিত ব্যবসা বাণিজ্য শুরু হলেও কাটেনি স্থবিরতা। খাদ্য ছাড়া অন্য ভোগ্য পণ্যের বিক্রি বাট্টাও নেমেছে তলানিতে। এর ফলে উদ্বেগজনক হারে কমেছে সরকারের রাজস্ব আয়। সর্বশেষ পাওয়া প্রাথমিক হিসাবে রাজস্ব ঘাটতি ছাড়িয়েছে ৬২,০০০ কোটি টাকা। এ ধারা বজায় থাকলে দেশের ইতিহাসে এবারই প্রথম গত বছরের চেয়েও আয় কমবে ১৫,০০০ কোটি টাকা। এবার কিন্তু আমাদের সরকারের আয় কম হবে। ইনকাম ট্যাক্স কম পাবো, শুল্ক কম পাবো, ভ্যাট কম পাবো। কেন কম পাবো? কাজ কারবার বন্ধ, আসবে না। আপনি যখন শার্ট কিনলেন না ৫০০ টাকা দিয়ে, আমি টাকায় ১০ টাকা ভ্যাট পাবো না। ভাইরাস ঝুঁকিতে সবকিছুতে যখন অনিশ্চয়তা, তখনও ৩,৮৬,০০০ কোটি টাকার রাজস্ব আয়ের টার্গেট আসছে নতুন বাজেটে, যার ৩,৩০,০০০ কোটি টাকায় আয় করতে হবে এনবিআরকে। কিন্তু চলতি বাজেটে এই আয় সর্বোচ্চ ২.৫ লাখ কোটি টাকা হতে পারে। এই পরিস্থিতিতে নতুন টার্গেট অর্জন সম্ভব নয় জানিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। কিন্তু আগের টার্গেটে এখনও অনড় অর্থ মন্ত্রণালয়। বর্তমান বছরে যেটা শেষ হতে যাচ্ছে, সেখানে রাজস্ব সংগ্রহ হবে ২,১৫,০০০ থেকে ২,২০,০০০ কোটি টাকার মতো, তার বেশি হবেই না। এই প্রেক্ষাপটে আমাদের ৫০% বা ৫৫% প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা অবাস্তব। যদি আমি অযৌক্তিকভাবে একটা টার্গেট ধরি এবং সেই অনুযায়ী ব্যয় করতে থাকি, তাহলে আলটিমেটলি যেটা হবে যে আরও ঋণ বেড়ে যাবে। যে যার কাছে সরকারের যা পাওনা আছে উদ্ধার করার প্রশ্নগুলো আসবে। এই জন্যই খুব কঠোর বেশ কিছু রাজস্ব খাতের থেকে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির থেকে বা দুদক থেকে কিছু ব্যবস্থায় যেতে হবে সরকারকে। সেই জন্য আমরা বলেছিলাম যে ৬ মাসের একটা বাজেট করুন, সেটাকে বাস্তবায়ন করুন, তারপরে ওঠার আলোকে আবার পরবর্তী বাজেটটা করুন। অযথা কল্পনা বিলাসী বাজেট করে তো কোনো লাভ নেই আমাদের। রাজস্ব আয়ের বিপর্যয় কমাতে আদালতে ঝুলে থাকা কর মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ বিশ্লেষকদের। প্রতিবারের মতো এবারও নতুন বাজেটে রাজস্ব আয়ের টার্গেট বাড়লেও সে তুলনায় বাড়ছে না নতুন কর। এই অবস্থায় রাজস্ব আয় বাড়াতে কর ফাঁকি প্রতিরোধ এবং নতুন করদাতার সংখ্যা বাড়ানোই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। তা না হলে বছর শেষে টার্গেট কাটছাটের পুরনো পথেই হাঁটতে হবে এনবিআরকে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আসছে অর্থ বছরের জন্য ১৩,৯৬,৬০০ কোটি টাকার বাজেট প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। তবে অর্থের সংস্থান কোনোভাবেই
ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ না নেওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি। নতুন অর্থবছরের জন্য অর্থমন্ত্রীর বাজেট পেশের আগে প্রতি বছর অর্থনীতি সমিতিও বিকল্প বাজেট প্রস্তাবনা দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় রবিবার অনলাইন সংবাদ সম্মেলনে বাজেট উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি ডক্টর আবুল বারকাত। তিনি অর্থনীতি সমিতির পক্ষে 11টি নীতিগত অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, করোনা মোকাবেলায় আসছে বাজেটে সম্প্রসারণমূলক হতে হবে। মধ্যবিত্তের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে আর দরিদ্রদের সংখ্যা এরই মধ্যে দ্বিগুণ হয়েছে। তাই বাজেটে অর্থ সহায়তা নিশ্চিতের পাশাপাশি বাজেটে সবচেয়ে জোর দিতে হবে ধনী গরিবের মধ্যে বৈষম্য কমানোর দিকে। ডক্টর বারকাত বলেন, শুধু প্রবৃদ্ধির দিকে নজর না দিয়ে কর্মসংস্থান সহায়ক বাজেট সৃষ্টির পরামর্শ দেয় বাংলাদেশ অর্থনীতি সমিতি। আমরা 2020-21 অর্থ বছরের জন্য আমরা যে বাজেট বিকল্প বাজেট প্রস্তাব করছি তার মোট আকার 13,96,600 কোটি টাকা। আমাদের বাজেট সব বিবেচনায় সংকোচনমূলক কোনো বাজেট হবে না, সম্প্রসারণমূলক বাজেট হবে। ঘাটতি অর্থায়ন যেটা বলা হয় 1,35,000 কোটি টাকা যোগান দেবে। প্রায়শই যে দুটো উৎসের কথা বলা হয়, ব্যাংকের ঋণ আর বৈদেশিক, আমরা ব্যাংকের ঋণ নেব না, আমাদের বাজেটে নাই। আবারও পাহাড় ধসের শঙ্কায় ভুগছে পাহাড়ের পাদদেশে বসবাসকারী নিম্ন আয়ের মানুষেরা। এবার দফায় দফায় ভারী বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটির পাহাড়বাসীর আতঙ্ক বেড়েই চলেছে। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি পাহাড় ধসে প্রাণহানি রোধে আগাম প্রস্তুতি হিসেবে নানা পদক্ষেপ নিচ্ছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এরই মধ্যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সেখানে বসবাসের বিষয়ে হুঁশিয়ার করা হয়েছে। রাঙ্গামাটির প্রতিনিধি নন্দন দেবনাথের রিপোর্ট। প্রতি বর্ষাই পাহাড়বাসীর জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়ায় ভূমিধস। কাগজ কলমে পাহাড় ধসে প্রাণহানির সংখ্যাও কম নয়। বর্তমানে রাঙ্গামাটি পৌর এলাকার শিমুলতলী, রূপনগর, ইসলামপুর সহ বিভিন্ন উপজেলায় অন্তত 20,500 পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ের পাদদেশে বাস করছে। এবার আগেভাগেই এই পাহাড় ধসে প্রাণহানি রোধে কাজ শুরু করেছে প্রশাসন। আমরা ভূমিহীন মানুষ, এখানে আমাদের জমি জমা নাই, তার জন্য পাহাড়ের ঢালুতে থাকতে হয়। অল্প আয়ের মানুষ আমরা, এখানে ছাড়া আমরা থাকবো কোথায়? ঢালু ছাড়া তো আমরা উপরে থাকতে পারবো না। বৃষ্টি আসলে মনে করেন যে এখানে থাকলে নাহলে আশ্রয় কিনে দিলে আশ্রয় কিনে যাই এখানে। এই বাজে এখনো যদি আবার বেশি ভয়াবহ দেখি তা আবার প্রশাসন আসবে, এসে আমাদেরকে আবার নিয়ে আশ্রয় কেন্দ্রে রাখবে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারকে কোনো পুনর্বাসন করা হয়নি, ফলে পাহাড়ের পাদদেশে যে যার মতো ঘরবাড়ি তুলে আবারও বসবাস শুরু করে। সবাইকে সমন্বয় করে প্রতিটা এলাকায় যার যে জায়গায় পাহাড় ধসের সম্ভাবনা আছে মনিটরিং করে বৃষ্টি হওয়ার সাথে সাথে ওদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করতে হবে। পাহাড়ের পাদদেশে যাতে ঘর না বাঁধে একটা নিরাপদ স্থানে থাকার জন্য মানুষকে আমরা উদ্যত করতেছি। পাহাড় ধসের কারণে অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে রাঙ্গামাটির 2টি পৌরসভা সহ 10টি উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, জানিয়েছেন জেলা প্রশাসক। রাঙ্গামাটি পৌরসভাতে আমরা 26টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্ণয় করেছি। সরকারি সকল প্রতিষ্ঠানকে আমরা অনুরোধ করেছি, যখনই বৃষ্টি হবে, যখনই ভারী বর্ষণ হবে, আমরা যাতে সেই সমস্ত প্রতিষ্ঠানসমূহ অস্থায়ী আশ্রয়কেন্দ্রের জন্য ব্যবহার করতে পারি। 2017 সালে রাঙ্গামাটিতে পাহাড় ধসে প্রায় 120 জন প্রাণ হারায়। 2018 সালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে 11 জন এবং 2019 সালে কাপ্তাই উপজেলায় মারা যান 7 জন। এছাড়া গত কয়েক বছরে পাহাড় ধসে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে 2017 সালে উদ্ধার অভিযানে গিয়ে মৃত্যু হয় 5 সেনা সদস্যের, বিধ্বস্ত হয় 1200 বাড়িঘর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 4,06,000-এর বেশি, আক্রান্ত 71 লাখ ছাড়িয়েছে, সুস্থ 34,66,000-এর ওপরে। এদিকে নিউজিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা করেছে দেশটির সরকার। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কঠোর লকডাউন বাস্তবায়ন করেছিল নিউজিল্যান্ড সরকার।
করোনা মহামারীতে মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের রবিবার মারা গেছে 350-রও বেশি মানুষ। এই নিয়ে দেশটিতে মারা গেছেন 1,12,004 শতাধিক। আক্রান্ত 20 লাখ ছাড়িয়েছে। আক্রান্তের দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে রবিবার আরও 8 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 37,000 ছাড়িয়েছে। আক্রান্ত 6,92,000-এর বেশি। যুক্তরাজ্যে রবিবার কিছুটা কমেছে মৃতের সংখ্যা। এদিন নতুন করে 77 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা 40,500 ছাড়িয়েছে। আক্রান্তের তালিকায় 3 নম্বরে থাকা রাশিয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে 5,800 শতাধিকে পৌঁছেছে। এদিকে ভারতে রবিবার 261 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মারা গেছে 7,000-এরও বেশি মানুষ। মোট আক্রান্ত 2,57,000-এর বেশি। ইতালিকে ছাড়িয়ে আক্রান্তের তালিকায় ভারতের অবস্থান এখন ষষ্ঠ। আরও 67 জনের মৃত্যুতে পাকিস্তানের মৃতের সংখ্যা 2,000 ছাড়ালো, আক্রান্ত লাখের কাছাকাছি। এবারে ক্লেমেন খেলার সংবাদ। আসন্ন বাফুফে নির্বাচনে ভোটার নির্ধারণে দুর্নীতি করছে ফেডারেশন। নিজেদের পছন্দের ব্যক্তিকে ভোটিং ডেলিগেট করতে অর্থের প্রলোভন দেওয়া হচ্ছে অভিযোগ বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থা এবং ক্লাবগুলোর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচনকে সামনে রেখে ডেলিগেট তালিকা তৈরিতে বাফুফের দুর্নীতির বিষয় তুলে ধরেন বিভাগীয় ফুটবল সংস্থা, জেলা ফুটবল সংস্থা ও ক্লাব প্রতিনিধিরা। তাদের অভিযোগ, ফুটবল সংস্থা ও ক্লাবগুলোর কমিটি থেকে মনোনীত কাউন্সিলরকে বাদ দিয়ে জালিয়াতি করে অন্যদের কাউন্সিলর করা হচ্ছে। এই বিষয়ে চ্যালেঞ্জ ওয়ারী থানায় সাধারণ ডায়েরি করেছে নবাবপুর ক্রীড়া সংস্থা। মামলার প্রস্তুতি নিচ্ছে তারা। দিলকুশা ক্লাবের অভিযোগ, তাদেরকে অর্থের প্রলোভন দিয়েছেন বাফুফের কিছু অসাধু কর্মকর্তা। বাফুফে নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু ক্ষোভ প্রকাশ করে বলেন, ফেডারেশনে তাকে ঢুকতে দেয়া হয় না। একটি ক্লাবের পক্ষে কাউন্সিলর হিসেবে তার নাম জমা দেয়া হলো, বাফুফে তা গ্রহণ করেনি। কাউন্সিলর যাচাই বাছাই কমিটির পরিবর্তন চান বিভাগীয় ও জেলা ফুটবল সংস্থা ও ক্লাব প্রতিনিধিরা। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া ও ফিফার দ্বারস্থ হওয়ার কথাও বলেন তারা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনা শনাক্তের 3 মাস পূর্ণ, পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা বিশেষজ্ঞদের। উপসর্গে বিভিন্ন জেলায় 9 জনের মৃত্যু। ইউরোপে পাঠানোর লোভে ফেলে মৃত্যুর পথে ঠেলে দেওয়ার লোমহর্ষক ঘটনা প্রকাশ। লিবিয়ায় মানব পাচারে জড়িত 4 পাচারকারী গ্রেফতার। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চললেও ভাড়া বৃদ্ধির অভিযোগ অব্যাহত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। নতুন বাজেটে রাজস্ব আয়ের বড় টার্গেট অবাস্তব ও কল্পনাবিলাসী বলছেন অর্থনীতিবিদরা। প্রায় 14 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থনীতি সমিতি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগইন করুন facebook.com/বাংলাদেশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাই।